গরমে নাভিশ্বাস জনজীবন। বিভিন্ন এলাকায় শনিবার পর্যন্ত থাকবে মৃদু তাপপ্রবাহ। বৃষ্টিপাত হলেও কমবে না গরম। আগামী সপ্তাহ থেকে টানা বৃষ্টির সম্ভাবনা। বেশিক্ষণ পেট্রোল মারা যায় না, শরীর দেওয়া ঘাম পড়তে আছে, এত শরীর দুর্বল হয়ে যায়। গরম কম হলে তো ভালো, বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে ভালো হয়তো। আগামীকাল পরশু তাপমাত্রা আর বাড়বে না, 35-36 থাকবে। কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে গরম কমার সম্ভাবনা নেই। গরম উপেক্ষা করে আজও ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর দেশের পর্যটন কেন্দ্রগুলো। আগ্রহের কেন্দ্রে সমুদ্র আর টিলা পাহাড়ের স্পট। দেখে শুধু ভালো লাগছে সবকিছু, পাহাড়ের দৃশ্য দেখে, গাছগাছালি দেখে। পাহাড় তো আসলে সবাইকেই মুগ্ধ করে। আমি এই পর্যন্ত 4-5 বার আসছি। যখনই যে বন্ধ আমরা পাই তখনই আমরা এখানে চলে আসি আনন্দ উপভোগ করার জন্য। 2.5 ঘন্টার অবরোধ শেষে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক। ঈদের ছুটি শেষ না হলেও রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঈদের সময় তো সবাই থাকে, এছাড়া তো পাওয়া যায় না সবাইকে একসাথে। ঈদের সময়টা প্রচুর ভিড় হয়, তখন টিকিট পাওয়া অনেক কঠিন, সে কারণে পরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণভাবে বসবাস কয়েক হাজার পরিবারের। কার্যকর উদ্যোগ নেই প্রশাসনের। কোনো বাড়িঘর নাই, জায়গা নাই, স্থান নাই, কোথায় যাবো আমরা? জীবন বাজি রেখে আমরা এই পাহাড়ে আছি। তো ভয় লাগে, একটু ঠান্ডা মারলে কথা একটু বৃষ্টি আইলে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পঞ্চম দিনের মতো বিক্ষোভ, সহিংসতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি, ব্যাপক ধরপাকড়। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপ প্রবাহে বিপাকে পড়েছেন অনেকে। প্রচণ্ড গরমে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। ঈদের পর থেকে তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে অনেকের। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে গ্রামে গিয়েও বিপাকে পড়ছেন তারা। তীব্র গরমে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। আবহাওয়া অফিস জানায় আগামী শনিবার পর্যন্ত মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আপাতত কিছু এলাকায় বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা কম। আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা কম হলেও গরম বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানায় রোববার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা ধীরে ধীরে সহনীয় পর্যায়ে চলে আসবে। আছে গরম, আল্লাহ যাত্রী নাই রাস্তাতে, তখন পর্যন্ত বিসমিল্লাহ করতে পারি নাই। বেশিক্ষণ পেট্রোল মারা যায় না, শরীর দেওয়া ঘাম পড়তে আছে, এত শরীর দুর্বল হয়ে যায়। গরমে বাসায় টিকতে পারি না, তাই যে উদ্যান আসলাম গোসল করার জন্য। এখন কিছুক্ষণ ডুবাইলাম, দেখলাম যে কিছুটা ভালো লাগতেছে। আগামীকাল পরশু তাপমাত্রা আর বাড়বে না, 35-36 থাকবে। কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে গরম কমার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আমরা যেটা দেখছি যে আগামী মেন বৃষ্টি আসবে শনিবারে পড়ে যায়, অর্থাৎ রবিবার সোমবার থেকেই মোটামুটি ভালো বৃষ্টি হবে, সেই সময় তাপমাত্রা কমে আসবে। গরমের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, চুয়াডাঙ্গা জেলায় গরমের তীব্রতা কেমন? জনজীবনে কি প্রভাব পড়ছে? দেবাশিস, চুয়াডাঙ্গা কিন্তু বরাবরই গরমের তীব্রতা বেশ অনুভূত হয়। জ্যৈষ্ঠের মাঝামাঝি এই সময় থেকে কিন্তু আসলে চুয়াডাঙ্গার জ্যৈষ্ঠের এই শেষ ভাগে এসে গরমের তীব্রতা আরো বেশি অনুভূত হচ্ছে। ঈদের ভেতর থেকে আমরা দেখছিলাম যে তাপমাত্রা কিন্তু আসলে চড়তে শুরু করেছে। তাপমাত্রা বাড়ার কারণে কিন্তু আসলে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে গরমের অনুভূতি বেড়েছে। আজ আমরা যেটা জেনেছি যে চুয়াডাঙ্গা তাপমাত্রা বেলা 12টার সময় রেকর্ড করা হয়েছে 34.7 ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা তুলনামূলক সহনীয় বললেও বাতাসের যে আর্দ্রতা অর্থাৎ জলীয় বাষ্পের আধিক্যের পরিমাণ কিন্তু বেশি, যার ফলে অস্বস্তি কাজ করছে, প্রচণ্ড ঘাম ঝরছে মানব দেহ থেকে। আমরা জেনেছিলাম যে 12টার সময় চুয়াডাঙ্গায় বাতাসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 64%, যা আসলে তুলনামূলক অনেকটাই বেশি। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের পর্যবেক্ষকদের সাথে। পর্যবেক্ষকরা যেটা বলছে যে আগামী কয়েকদিনও কিন্তু আসলে বৃষ্টির দেখা নেই, তবে খানিকটা আকাশ মেঘলা থাকবে। মেঘলা থাকলেও কিন্তু আসলে গরমের যে পরিস্থিতি সেটা খুব বেশি কমবে না, কেননা বৃষ্টি দেখা নেই, মেঘলা আকাশ, সব মিলে আসলে যে গরম বাতাস প্রবাহিত হচ্ছে সেটিও কিন্তু চলমান থাকবে, যার ফলে কিন্তু অস্বস্তি কিংবা বিপাকে পড়া সাধারণ মানুষের ভোগান্তি এই পরিস্থিতি কিন্তু আসলে এরকমই থাকবে। একই সাথে আমরা দেখেছিলাম যারা বাইরে বের হয়েছেন তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন, বিশেষ করে শ্রমজীবী কর্মজীবী মানুষরা কিন্তু ছায়াযুক্ত স্থানে আশ্রয় নিচ্ছেন, তারা বিশ্রাম নিচ্ছেন, কাজে কিন্তু তাদের অনেক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। দেবাশিস, ধন্যবাদ জিসান যুক্ত হবার জন্য। দেশ জুড়ে এখনও ঈদের ছুটির আমেজ, পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল। ঈদের পঞ্চম দিনেও জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত, কলাতলী, লাবণী, সুগন্ধা সহ প্রতিটি পয়েন্টেই লোকে লোকারণ্য। উত্তাল সাগরের সাথে মাতামাতি অনেকে, আবারও হিমছড়ি, ইনানিতেও ঘুরে বেড়াচ্ছেন। তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। সমুদ্রে নামার সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বাবার সাথে আসছি, তো এখানে প্রায় সময় আসা যায়, বিশেষ করে যখন স্কুল বন্ধ দেয়, ছুটির সময় এখানে আসে আর কি। একই চিত্র কুয়াকাটার সৈকতে, শুধু 0 পয়েন্টে নয়, গঙ্গামতি, ঝাউবাগান, শুটকিপল্লী, লেম্বুর বন সহ সবখানেই মানুষের ঢল। সৈকত এলাকায় উচ্ছ্বাসে মেতেছে সবাই, কেউ কেউ ব্যস্ত সমুদ্র স্নানে। পর্যটকদের সমাগমে জমজমাট হোটেল, মোটেল ব্যবসা, চাঙ্গা ভাব পর্যটন কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানেও। মেঘ পাহাড়ের টানে এখনো পার্বত্য অঞ্চলে ছুটছে মানুষ, উপভোগ করছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ঘুরে বেড়াচ্ছেন বান্দরবানের প্রান্তিক লেক, মেঘলা, নীলাচল, নীলগিরি, দেবতাক্ষুম, তুমাতুঙ্গি, রাজা পাথর সহ পর্যটন স্পটগুলো। খাগড়াছড়ির আলুটিলা, ডিসি পার্কও উৎসব মুখর। একই চিত্র রাঙামাটির সাজেক সহ বিভিন্ন স্থানে। এছাড়া সিলেটের পর্যটন স্পটগুলো জমজমাট। পর্যটন কেন্দ্রগুলোর খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, সৈকতে আজ কি চিত্র দেখছেন? পর্যটকদের সমাগম কেমন? কক্সবাজারে আসলে যারা আসে, আমরা যত সবসময় দেখি যে বিশেষ করে পরিবারের সাথে যেসব ছোট ছোট বাচ্চারা আসেন দেবাশিস, তাদের পছন্দ হচ্ছে বালিয়াড়ি নিয়ে খেলা করা। আমরা সেটি দেখছিলাম, একেবারে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা বালি নিয়ে খেলছে, কেউ খেলনা নিয়ে আসছে সাথে, সেই খেলনাগুলো নিয়ে খেলছে। একেবারে ছোট ছোট বাচ্চারা মনের মাধুরী মিশিয়ে একেবারে তারা যে সুন্দর একটি মুহূর্ত এখানে কাটাচ্ছে। তাদের আসলে সাগরে যাওয়া বা পানিতে অনেকের কিন্তু বাচ্চাদের পছন্দ না, তারা কিন্তু সেই সুন্দর সময়টা কাটাচ্ছে। আর হচ্ছে তাদের সাথে মা বাবা তো আছে, আর এর বাইরে কেউ কিটকট চেয়ারে বসে সমুদ্রের যে গর্জন এবং বিশাল বিশাল যে ঢেউ সেগুলো উপভোগ করছেন। আর হচ্ছে এখানে ওয়াটার বাইক আছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা ছুটে বেড়াচ্ছেন। আর আমরা আমাদের এই যে পয়েন্টটা আছে সুগন্ধা পয়েন্ট, এখান থেকে ঠিক ডান পাশে হচ্ছে কলাতলির পরে হচ্ছে প্যারাসিলিং পয়েন্ট। যেই প্যারাসিলিং পয়েন্টটা আসলে প্যারাসিলিংয়ের মাধ্যমে তারা কক্সবাজারের এক পাশে সাগর, এক পাশে যে পাহাড় এবং মাঝখান দিয়ে যে বিশাল মেরিন ড্রাইভ লম্বা একেবারে, সেই মেরিন ড্রাইভের যে দৃশ্য সেটি উপভোগ করছেন একেবারে আকাশ থেকে।
আসলে কক্সবাজারের যে সৌন্দর্য সেগুলো বলে শেষ করার মতো নয়, কারণ হচ্ছে এখানে সব মানুষ ছুটে আসেন, ঘুরতে আসেন পরিবার পরিজন নিয়ে অবকাশ যাপনের জন্য। তাদের পছন্দের জায়গাগুলো তারা বেছে নিয়ে সেখানে ঘুরতে বেড়াচ্ছেন। দেবাশিস, ধন্যবাদ এহসান যুক্ত হবার জন্য। সিলেটের সাদা পাথরে আছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন, যাচ্ছি তার কাছে। রিপন, ঈদের ছুটিতে কয়েকদিন ধরেই তো সাদা পাথরে পর্যটকদের ঢল, আজ কি অবস্থা? যা দেখছি সেটা আসলে গত কয়েকদিনের যে সংখ্যা সেটা কয়েক গুণ হয়ে গেছে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমি সাদা পাথরের নৌকার ঘাটে রয়েছে। এই ঘাটে এত নৌকার রাখা থাকে, তারপরেও কিন্তু পর্যটকরা এখানে অপেক্ষা করছেন, কারণ সময় মতো নৌকা পাচ্ছেন না। এত পর্যটকের ভিড় এখানে জমেছে। মূলত এই ঘাট থেকেই নৌকা দিয়েই সাদা পাথরের যে স্থানটি রয়েছে, যেখানে সাদা পাথর বিছানো আছে, স্বচ্ছ পানির জলধারা রয়েছে, পাহাড় প্রকৃতি একসাথে দেখার জন্যই কিন্তু লোকজন সেখানে যান। এবং সেটাই আপনি দেখছেন যে বেশিরভাগ এখন 2টা বাজে, 2টার সময়ও এখান থেকে পর্যটকরা কিন্তু সেই সাদা পাথরের যে মূল স্পটটি আছে সেখানে যাচ্ছেন, এবং সেখান থেকে ফেরার যে নৌকাগুলো সেই সংখ্যা কিন্তু কম। কারণ সকাল থেকে এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছেন তারা যেটা বলছেন যে আজ মূলত তাদের যে প্রত্যাশা সেটা তারও বাইরে পর্যটকরা এখানে এসেছেন, এবং একসাথে এখানকার যারা দোকানি রয়েছেন তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন এত সংখ্যক পর্যটক সামাল দিতে। বিশেষ করে খাবারের দোকানগুলো এবং পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন টুরিস্ট পুলিশ এবং থানা পুলিশের পক্ষ থেকেও এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং যেখানে মূল স্পটটি রয়েছে সেখানে কিন্তু বিজিবি এবং টুরিস্ট পুলিশ একসাথে এই পর্যটকদের নিরাপত্তা জোরদার করছেন। দেবাশিস, ধন্যবাদ রিপন যুক্ত হবার জন্য। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে আছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, গত কয়েকদিনের চেয়ে পর্যটক সমাগম কি আরও বেড়েছে? দেবাশিস, গত কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা বেড়েছে খাগড়াছড়িতে পর্যটকের সংখ্যা। সেটি আমরা এখানে আলুটিলা পর্যটন কেন্দ্রে এসে সেটি দেখতে পেয়েছি এবং আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই পর্যন্ত প্রায় সকাল থেকে এই পর্যন্ত প্রায় 2000-এর অধিক পর্যটক এই আলুটিলার পর্যটন কেন্দ্রে ঘুরেছেন, ফিরছেন এবং তারা এখানকার যে প্রাকৃতিক যে নৈসর্গিক সৌন্দর্য আসছে সেটি তারা উপভোগ করছেন। পাশাপাশি যে এই পাহাড় চূড়া থেকে চেঙ্গি নদীর কোল ঘেঁষে ঘুরে ওঠা পাশ দেখি তারা অনেকটা মুগ্ধ। পাশাপাশি আলুটিলা পর্যটন কেন্দ্র রয়েছে রহস্যময় সুড়ঙ্গ, সেখানেও তারা গা ছমছম অনুভূতি নিয়ে পর্যটকরা আসলে ঘুরেছেন এবং তারা এই আলুটিলায় এসে পর্যটকরা এতটাই মুগ্ধ হয়েছেন, তারা বলছেন যে পাহাড়ের যে একদিকে যেমন প্রকৃতি, অন্যদিকে যে পাহাড়ের রোমাঞ্চকর যে একটা অনুভূতি সেটি তারা এখানে পাচ্ছেন। এবং আঁকাবাঁকা পিচঢালা সড়ক, এখানকার সারি সারি পাহাড়, উঁচু নিচু ঢেউ খেলানো অসংখ্য পাহাড়, বৃক্ষরাজির মাঝখানে আসলে তারা যে একটা প্রশান্তির খুঁজছিলেন সেই প্রশান্তিটুকু তারা এখানে পাচ্ছেন, সেটি আমাদেরকে এখানে পর্যটকরা জানাচ্ছেন। এবং একই সাথে তারা বলছেন যে পাহাড়ের যে প্রকৃতি সেটি তারা আসলে শুধু ঘুরেই উপভোগ করছেন তা কিন্তু নয়, তারা এখানকার পছন্দনীয় যে সকল জায়গা রয়েছে, স্থান রয়েছে, সেখানে তারা ছবি তুলে তাদের সময়টুকু পার করছেন, ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছেন। তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখেছি তারা দূর দূরান্ত থেকে তাদের পরিবার নিয়ে এখানে এসছেন, তারা বেশ খুশি। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন ঘুরে একই অবস্থায় রিসাংজনা জেলা পরিষদ পার্কও আমরা দেখতে পেয়েছি পর্যটকরা সেখানে ঘুরছেন। ধন্যবাদ শাহরিয়ার যুক্ত হবার জন্য। যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় দ্য কিংস ফাউন্ডেশনের 35 বছর পূর্তি উপলক্ষে রাজার পক্ষ থেকে আয়োজিত বিশেষ নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য তাঁর হাতে তুলে দেওয়া হবে দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এরপর 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। এর আগে মঙ্গলবার লন্ডনে পৌঁছে বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। তাছাড়া অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথেও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচোয়ে। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এসেছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে, সেখানেও 1 ঘন্টারও বেশি পারস্পরিক
মিউচুয়াল ইন্টারেস্টের জায়গায় যেগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্স পেয়েছে, এই সাথে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুগুলো এসছে, বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা এই রিফর্ম কমিশনগুলো কি করা হচ্ছে এবং রিফর্ম কমিশনের বাইরে অন্যান্য এখন কি মানে কবে জুলাই চার্টার হবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। আলোচনার মধ্যে দিয়ে নির্বাচনের তারিখের বিষয়ে সিদ্ধান্ত হবে এমনটাই আশা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের। তবে ইতোমধ্যেই বিএনপি ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে রিজভী আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ নিয়ে গোটা জাতি অপেক্ষা করছে। ঐতিহাসিক এই বৈঠক রাজনীতিতে সুবাতাস আনবে বলেও আশাবাদী তিনি। গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদ দ্বারা আক্রান্ত না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গু ও করোনা সুরক্ষার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা উল্লেখযোগ্য নয় বলে অভিযোগ করেন রিজভী। জনস্বাস্থ্য হুমকির মুখে উল্লেখ করে বিএনপির এই নেতা সরকারকে দ্রুত করণীয় নির্ধারণের আহ্বান জানান। বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায়, তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে। ডিসেম্বরে কেন নির্বাচনটা উপযোগী সেটি আমরা বলেছি। তো সুতরাং আলাপ আলোচনা চলতে থাকবে, আলাপ আলোচনা চলবে এবং সব পক্ষই অত্যন্ত যৌক্তিক, একটা যৌক্তিক সময়ে নির্বাচনটি হবে। ঈদের পঞ্চম দিনেও রাজধানী ছাড়ছে মানুষ, তবে ছুটি কাটিয়ে এরই মধ্যে ফিরতে শুরু করেছেন কেউ কেউ। আগামী শুক্র ও শনিবার সবচেয়ে বেশি মানুষ ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন রেলওয়ে ও সড়ক পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে রাজশাহীতে বিভিন্ন দাবিতে ভোর 6:30 থেকে 9:30 পর্যন্ত রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। চিত্রটা প্রায় কাছাকাছি, যারা ঢাকা ছাড়ছেন আর যারা ফিরছেন দুপক্ষের সংখ্যার তারতম্য চোখে পড়ার মতো নয়। এই চিত্র কমলাপুর স্টেশনের। ভোর থেকে দুপুর পর্যন্ত যে কটি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে তার প্রায় সবগুলোতেই যাত্রীর চাপ ছিল স্বাভাবিক সময়ের মতোই। ঈদের ঠিক পরের সময়টাতে যে চিত্র খুব একটা চোখে পড়ে না। আবার ঢাকায় ফিরছে যেসব ট্রেন সেগুলোতেও যাত্রী আছে বটে, তবে আলাদা করে উল্লেখ করার মতো নয়। অনেকে আবার দেশের এক স্থান থেকে ঢাকা হয়ে যাচ্ছেন অন্য স্থানে। এই যাত্রার কথা যে রেল ট্রেন এখন মোটামুটি আগের থেকে অনেক বেশি গোছানো, সবকিছু মানে ম্যানেজেবল সবকিছু। ঈদের সময়টা প্রচুর ভিড় হয়, তখন টিকিট পাওয়া অনেক কঠিন, সে কারণে পরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। তখন যাইনি, ঈদ এখানেই করছি, এখন ঈদের পরে যাচ্ছি আর কি মেয়েকে নিয়ে। ঈদ যাত্রায় দেখেছিলাম, সে তুলনায় ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম, কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল, ছুটিটা এখনো চলছে। এদিকে যাত্রা বিরতি ও স্টেশন সংস্কারের দাবিতে ভোরে রাজশাহীর চারঘাটের নন্দনগাছি স্টেশনে রেললাইন অবরোধ করে স্থানীয়রা। এ সময় আটকা পড়ে সাগরদাড়ি এক্সপ্রেস, বন্ধ হয়ে যায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। আমাদের যে পুরাতন যে ঐতিহ্যবাহী স্টেশন, লোকজনদের যে যাতায়াতের যে সুবিধা, এই স্টেশনটা পুনরায় চালু করা হোক। এর আগে আমরা আন্দোলন করেছিলাম, তার ফলশ্রুতিতে 1 জুন থেকে কমিউটার ট্রেনটি স্টপেজ দেওয়ার কথা ছিল। এখানে স্টপেজ করার দাবিতে স্থানীয় জনগণ আন্দোলন করেছেন। এতে কিছু আরও 3টি ট্রেন অবরোধ হয়েছিল। ঢাকা ছাড়া ও ফেরার সমান চিত্র ছিল সড়ক পথেও, বেশ হাঁকডাক ছিল টার্মিনালগুলোতে। তবে এ পথেও শুক্র শনিবার বাড়তি চাপ থাকবে বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে চাপ হইব, মনে করেন অফিস আদালত খুললে তারপরে চাপ হইতে পারে। যাচ্ছে কালকে বন্ধ গেছে, আজকে বন্ধ গান নাই। এবার ঈদের পর প্রায় সপ্তাহখানেক ছুটি থাকায় ঢাকায় ফেরা মানুষের চাপ আগের বছরগুলোর তুলনায় কম বলে জানান যাত্রী, পরিবহন মালিক, শ্রমিকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আশেপাশের দেশের তুলনায় দেশের নতুন ভ্যারিয়েন্টের কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক কম, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। কোভিড টেস্টের জন্য যথেষ্ট পরিমাণে কিট ও সরঞ্জাম সংগ্রহে রয়েছে। দেশে বর্তমানে জানুয়ারি থেকে মে পর্যন্ত 158 জন কোভিড আক্রান্ত রোগী পাওয়া গেছে, আর জুন মাসে পাওয়া গেছে 54 জন। এদিকে নতুন করে করোনার টিকা আমদানি করতে যোগাযোগ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ভাইরাসের কয়েকটি নতুন ভ্যারিয়েন্ট অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি।
জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে, তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো এর সংখ্যা কেমন। আমরা যথেষ্ট সংখ্যক কিট আমরা সংগ্রহ করেছি, র্যাপিড অ্যান্টিজেন এবং আরটিপিসিআর কিট সহ। সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা হয়নি, আটকও হয়নি কেউ। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে, শিগগিরই ধরা পড়বে তারা। কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশে জারি আছে নিষেধাজ্ঞা। গেল রোববার বাঘবিতণ্ডার জেরে সুমন নামে এক দর্শনার্থীকে মারধরের অভিযোগ ওঠে কাছারি বাড়ির কর্মচারীদের বিরুদ্ধে। প্রতিবাদে গতকাল মানববন্ধন করে স্থানীয়রা। বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে ভাঙচুর চালায়, মারধর করা হয় কর্মচারীদের। সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা হয়নি, আটক হয়নি কেউ। দর্শনার্থী প্রবেশে জারি আছে নিষেধাজ্ঞা, যে খবর জানাচ্ছিলাম এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, হামলা ভাঙচুরের পর কাছারি বাড়িতে কি অবস্থা দেখছেন? জড়িতদের কেউ কি শনাক্ত হয়েছে? দেবাশিস, একটু দেখানোর চেষ্টা করি একদম শুনশান নীরবতা, যেখানে মূলত এই ঈদের ছুটিতে দর্শনার্থীদের থাকে উপচে পড়া ভিড়, ঠিক সেই জায়গাটি মূলত এখন শুনশান নীরবতা চলছে এবং একদম দেখতে পারবেন যে পুরো দর্শক শূন্য কিন্তু রয়েছেন এই কাছারি বাড়িটি। ইতিমধ্যেই কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার কথা চেয়েছে। এতে আমরা জানতে পারলাম যে এখানকার অর্থাৎ প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখানে উপপরিচালক শেখ কামাল হোসেনকে প্রধান করে মূলত 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি মূলত তদন্তের জন্য এইমাত্রই প্রবেশ করলেন। দেখতেই পারলাম, দর্শক দেখানোর চেষ্টা করলাম যে দুটি গাড়িতে তারা এখানে প্রবেশ করলেন। তদন্ত কমিটির মধ্যে চলে এসেছে, তারা তদন্ত শুরু করবে এবং 5 কার্য দিবসের মধ্যে তাদের সে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে এবং থানায় ইতিমধ্যেই কিন্তু মামলার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি কিংবা গ্রেপ্তারও করা হয়নি, তবে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে মূলত কারা এর সাথে জড়িত এবং কিভাবে এই ঘটনাটি ঘটেছে। বিস্তারিত কিন্তু এখানকার যারা তদন্তকারী কর্মকর্তা হয়েছেন তারা বিশ্লেষণ করবেন এবং সেই বিষয়ে কিন্তু তারা ইতিমধ্যেই আমাদের কাছে কিছু জানিয়েছেন যে যেহেতু এখানকার বিক্ষুব্ধ জনতা যারা ছিল তারা কিন্তু ভেঙেছে মূলত অডিটোরিয়ামের যে এখানকার কাস্টোডিয়ান যে রুমটি রয়েছে তার যে কার্যালয়টি সেটি ভাঙচুর করা হয়েছে। তবে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে জাদুঘরটি সেটি কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে, সেখানে কিন্তু আসলে কোনো প্রকার কোনো হামলা হয়নি কিংবা কোনো ক্ষতি করা হয়নি। সেই স্মৃতি বিজড়িত জাদুঘরটি সেটি কিন্তু সুরক্ষা রয়েছে, কিন্তু মূলত ভাঙচুর করা হয়েছে এখানকার অডিটোরিয়াম যেটি রয়েছে এবং এখানকার কাস্টোডিয়ান যিনি রয়েছেন তার কক্ষটি মূলত ভাঙচুর করা হয়েছে এবং তারা বলছেন যে এখানকার কাস্টোডিয়ানের কিছু ভুলের কারণে মূলত সেদিন একজন দর্শনার্থীকে এখানে তার কার্যালয় নিয়ে পেটানোর কারণেই কিন্তু মূলত মানুষের মাঝে, স্থানীয়দের মাঝে একটি বিক্ষোভ সৃষ্টি হয়। সেই বিক্ষোভের ফলেই কিন্তু মূলত কালকে এই ভাঙচুরটি হয়েছে। তবে তদন্ত কমিটি বলছেন সূক্ষ্মভাবে তদন্ত করে এর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এর সাথে জড়িত তাদের সকলকেই শাস্তির আওতায় আনবে বলে আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ রুবেল যুক্ত হবার জন্য। রাঙামাটিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে কয়েক হাজার পরিবার। 8 বছর আগে এই জুনেই পাহাড় ধসে মৃত্যু হয়েছিল 120 জনের, তারপরও পাল্টায়নি চিত্র। বন্ধ হয়নি অবৈধ বসতি স্থাপন। প্রশাসনের নেই কার্যকর উদ্যোগ। টানা বর্ষণের কারণে এবারও দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। যথারীতি মাইকিং করলেও বসবাসরতরা সরতে নারাজ। এই চিত্র রাঙামাটির পশ্চিম মুসলিম পাড়া, সনাতন মন্দির ও যুব উন্নয়ন অফিস এলাকা, শিমুলতলি রেডিও স্টেশনের পাশে এবং রূপনগরের কাপ্তাই পৌরসভা সদরসহ বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস কয়েক হাজার পরিবারের, বেশিরভাগই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। ভয় লাগলো, কি করবো, আমরা সব অসহায়। এখানে আমরা কিস্তি মিস্তি নিয়ে ঘরবাড়ি করছি, এখানে আমরা জীবন বাজি রেখে আমরা এই পাহাড়ে আছি। ভয় লাগে, একটু ঠাড়া মারলে মানে কথা, একটু বৃষ্টি আইলে এটা নিজের কাছে নিজে অন্য ধরনের ইয়া লাগে। কোনো বাড়িঘর নাই, জায়গা নাই, স্থান নাই, কোথায় যাবো আমরা? পুনর্বাসন করবার লাগিয়া তো এই পর্যন্ত করে নাই। পাহাড় ধসে প্রাণহানি ঘটে প্রায়, তারপরও বন্ধ হচ্ছে না পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ ও অবৈধ বসতঘর নির্মাণ। শুধু বর্ষা মৌসুম আসলেই চলে মাইকিং এবং সরিয়ে নেয়ার তোড়জোড়। শুধু বর্ষাকালে আসলে তৎপরতা দেখালে হবে না, সারা বছর জুড়ে এটা নজরদারি করতে হবে এবং স্থায়ীভাবে একটি সমাধানের জন্য প্রশাসনকে চিন্তা ভাবনা করতে হবে।
এবছরও ভারী বর্ষণের কারণে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা গ্রহণের কথা বলছে জেলা প্রশাসন। অবৈধ দখল করে মানুষজন বিভিন্নভাবে বসবাস করছে বা অভিযোগ আমাদের কাছে আছে, সেটা আইনি বিষয়, সেটি আমরা আইনগতভাবে সেটা দেখব। তবে এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি হচ্ছে মানুষের জীবন বাঁচানো। 2017 সনের 13 জুন অতিবৃষ্টি ও পাহাড় ধসে রাঙামাটিতে 120 জন, খাগড়াছড়িতে 5 জন এবং বান্দরবানে 3 জনের মৃত্যু হয়। ভয়াবহ সেই ঘটনার পরও পাল্টায়নি পাহাড়ের চিত্র। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ। সরকার নির্ধারিত দামের সঙ্গে বাস্তব বাজার দরের বিস্তর ফারাক, এতে চরম ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক ও মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। টালমাটাল অবস্থার জন্য সরকারি সিদ্ধান্ত এবং ট্যানারি মালিকদের অসহযোগিতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এদিকে বাণিজ্য উপদেষ্টা জানান, গত 10 বছরে চামড়ার সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে ফড়িয়া আর মৌসুমী ব্যবসায়ীদের হাত ঘুরে বিপুল সংখ্যক চামড়া জড়ো হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় ব্যবসা কেন্দ্র যশোরের রাজারহাটে। তবে মৌসুমী ব্যবসায়ীদের দাবি, সিন্ডিকেটের কবলে রাজারহাটের চামড়া ব্যবসা। দাম বৃদ্ধি করে চামড়ার মূল্য নির্ধারণের ঘোষণার ফাঁদে পড়ে পুঁজি হারাতে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা বলছেন, সরকারের মূল্য নির্ধারণে মাঠ পর্যায়ে তারা বাড়তি দামে চামড়া কিনেছেন, কিন্তু তা মানছেন না পাইকাররা। মাঝারি আকারের গরুর চামড়া বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা দরে, আর বড় চামড়া সর্বোচ্চ 800 থেকে 1000 টাকায়। সরকার যে ঘোষণা দিছিল, সেই ঘোষণায় দেওয়া 1100, 1150 টাকা পর্যন্ত আমাদের কিনা পড়েছে। এখন লবণ খরচ দিয়ে আমরা যে দরে বিক্রি করতেছি 800, 850 টাকা এরকম বিক্রি হচ্ছে। এতে দেখা যাচ্ছে আমাদের অনেক লস। লবণ লাগানো হয়েছে, লিভার খরচ আছে, গাড়ি ভাড়া আছে, হ্যাঁ, সার্বিকভাবে মিলে সবকিছু মিলে কস্টিং বেড়ে গেছে। আমাদের চামড়া প্রতি ডে চামড়ার দাম 1500 টাকা, 1300 টাকা, 1200 টাকা, 1000 টাকা কিনা আছে। এই চামড়াটার দাম আমরা পাচ্ছি, সর্বোচ্চ দাম পাচ্ছি 900 টাকা, 400 টাকা, 300 টাকা দাম পাচ্ছি। তবে আড়তদাররা বলছেন ভিন্ন কথা। মিথ্যে কথা বলছে তারা, ঘুরে ঘুরে কখনো সরকারি রেটে চামড়া কিনেনি। সরকার যেটা রেট দিয়েছে লবণযুক্ত চামড়া তারা এই দামে কিনবে, কিন্তু মূলত চামড়াটা কিনে ট্যানারি মালিকরা। আগামী শনিবার যেহেতু ব্যাপক আকারে মাল উঠবে, ঈদের মাল, হয়তো আগামী শনিবার আপনারা দেখতে পাবেন বিভিন্ন ট্যানারি মালিকরা আসবে এবং হয়তো দাম বেশি হতে পারে অথবা নিচের দিকে যেতে পারে। সরকার নির্ধারিত দামের সাথে বাজারের সামঞ্জস্যতা নেই বলেই এমন পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ চামড়া ব্যবসায়ীদের। পুরো চামড়াটা ধস পড়ে গেছে। ধসের কারণে যে দাম মূল্য নির্ধারণ করা হয়েছে সরকার তরফ থেকে, এই জন্যই সাধারণ চামড়া ব্যবসায়ীরা বিভ্রান্তি অবস্থার মধ্যে রয়েছে। এদিকে দেশের বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথ পরিদর্শনে আসেন বাণিজ্য উপদেষ্টা। জানান, 10 বছরে চামড়ার সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি এই মূল্য না মানলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। 10 বছরের মধ্যে হাইয়েস্ট প্রাইসে চামড়া বিক্রি হচ্ছে এবং এই যে প্রচেষ্টাটা আমরা নিয়েছি, আশা করা যায় যে এইটা এমন একটা সাংস্কৃতিক আমাদের একটা তৈরি করবে, যেটা আগামী বছর ইনশাল্লাহ এর থেকে আরো বেটার কিছু হবে। দেশের অন্তত 30 থেকে 35 জেলার লবণযুক্ত চামড়া জড়ো হয় এই চক বৈদ্যনাথ বাজারে। জারিন অর্নি, যমুনা নিউজ। কোরবানি ঈদের দিন প্রবল স্রোতের কারণে আবারও নদীতে ধসে পড়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের প্রায় 200 মিটার এলাকা। আতঙ্কিত হয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন পাড়ের মানুষজন। ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। নদীর পানির স্রোতে ভেঙে তলিয়ে গেছে বাঁধের কিছু অংশ। ভাঙন অব্যাহত থাকলে দ্রুতই নদীগর্ভে যেতে পারে মানুষের বসতবাড়ি ও দোকানপাট সহ নানা স্থাপনা। ঈদের দিন থেকেই পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদে দেখা দেয় ভাঙনের হুমকিতে পড়েছে শরীয়তপুরের জাজিরার নাওডোবা পালরচর সড়ক ও মোহরালী মাতবরকান্দি, আলমখার কান্দি সহ কয়েকটি গ্রামের অন্তত 5 শতাধিক বাড়িঘর। এছাড়া হুমকিতে রয়েছে মঙ্গলমাঝির ঘাট বাজারের 2 শতাধিক দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। ঈদ যে কি এভাবে কিভাবে গেছে ঈদটা আমরা বলতেই পারি না। আমরা শুধু নদীর পাশে এসে বসে থাকি। আর আমাদের যে অন্যখানে জায়গার মতো কোথাও আর কোনো জায়গা নেই, এটাই ছিল বাপ মার অবলম্বন। বর্ষার মৌসুমে স্বাভাবিক পানি আসার কারণে এই বেড়িবাঁধ ধসে পড়ে গেছে। আগামী কয়েকদিন পরে যে বর্ষার মৌসুম স্রোত যে বেড়ে যাবে, তখন এই জায়গা আর টিকিয়ে রাখা কোনো মতে সম্ভব না।
গত বছরের নভেম্বরে নাওডোবা এলাকায় 100 মিটার বাঁধ ধসে যায়, যার সংস্কারে পানি উন্নয়ন বোর্ড ব্যয় করে 2,87,00,000 টাকা। সেই সংস্কার করা এলাকার কিছু অংশ সহ দুটি স্থানে প্রায় 200 মিটার পদ্মা নদীতে ধসে পড়েছে। এসব এলাকার আশপাশেও দেখা দিয়েছে ফাটল। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধের দাবি স্থানীয়দের। আর এই বেড়িবাঁধ দেওয়া ছিল বিদায় এটার ভরসা আমরা কেউ 3তলা বিল্ডিং, 2তলা বিল্ডিং, কেউ 1তলা বিল্ডিং করছে। এদের আগে ভাঙছে একবার, আবার আইন হেন রাখছে। এখন যদি নেওয়া জায়গা ঘরবাড়ি তো আমরা সর্বহারা। এই গণবসতি ভাঙা ধরে সরে হতে পারবো না। ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ না দিলে চলতি বছর পূর্ব নাওডোবা ইউনিয়নের 70 ভাগ নদীতে ধসে যেতে পারে বলছেন ইউপি চেয়ারম্যান। স্থায়ী বাঁধ না হয় তাহলে মনে করেন পূর্ব নাওডোবা ইউনিয়নের 70% লোক আর কি নদীর সম্মুখীন হয়ে পড়বে। ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। চেষ্টা করব যে জিও ব্যাগগুলো ফেলানোর পার্মানেন্ট সলিউশনের জন্য প্রকল্প নেওয়া হয়েছে, এটার কাজও দ্রুত শুরু হয়ে যাবে। এখন যেটা আমাদের সমস্যা সেটা হচ্ছে লেবার পাওয়াটা একটা সংকট। আমাদের মাঠ পর্যায় থেকে এবং উপরে আমাদের নির্দেশনা রয়েছে অতি দ্রুত এখানে হচ্ছে জিও ব্যাগ ডাম্পিং করার জন্য। 2010-11 সালে পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখারকান্দি 0 পয়েন্ট পর্যন্ত 110 কোটি টাকা ব্যয়ে 2 কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। টানা পঞ্চম দিনের মতো অ্যান্টি আইস বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। আন্দোলনের জোয়ার ছড়িয়েছে অন্তত 10টি শহরে। আন্দোলনকারীদের থামাতে আরও কড়াকড়ি অবস্থানে নিরাপত্তা বাহিনী, তবে এর তোয়াক্কা না করেই বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসে জারি করা হয়েছে কারফিউ। শত্রু কোনো দেশের সাথে লড়াই নয়, থরে থরে সাজানো এই সামরিক যানের বহর, আধুনিক সব যুদ্ধাস্ত্র আর নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নামানো হয়েছে লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ দমনে। ক্ষুব্ধ জনতার ঢেউকে থামাতে ধরপাকড়ের মাত্রাও কয়েক গুণ বাড়িয়েছে মার্কিন সরকার। এরপরও অবশ্য রাজপথ ছেড়ে যায়নি আন্দোলনরত মার্কিনীরা। টানা পঞ্চম দিনের মতো জ্বলছে যুক্তরাষ্ট্রের শহরটি। এখানে জড়ো হয়েছি কারণ অভিবাসীদের নিজেদের পক্ষে কথা বলার সময় এসেছে। যেভাবে আমাদের পরিবার গোষ্ঠীর উপর নির্মম আচরণ করা হচ্ছে তা অগ্রহণযোগ্য। ইতিহাসকে, আমাদের অবদানকে অস্বীকার করা হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সব জায়গায় ধরপাকড় চলছে। অভিবাসীদের হয়ে এখানে আওয়াজ তুলছি। দেশের শান্তি রক্ষায় এক চুল ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 700 মেরিন সেনা ও 4000 ন্যাশনাল গার্ড মোতায়েনের পক্ষে সাফাই গেয়েছেন তিনি। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত মোতায়েনকৃত সেনারা সরবে না বলে সাফ জানিয়েছেন ট্রাম্প। লস অ্যাঞ্জেলসে হাজার হাজার ন্যাশনাল গার্ড আর মেরিন সেনা মোতায়েন করেছি যেন স্থানীয় নিরাপত্তা কর্মীরা অতর্কিত হামলা থেকে প্রাণে বাঁচে। সেখানে তো সহিংসতার মাত্রা ছাড়িয়ে গেছে। যেভাবেই হোক তাদের দমাতে হবে। এই সিদ্ধান্ত না নিলে লস অ্যাঞ্জেলস এতক্ষণে জ্বলে পুড়ে শেষ হয়ে যেত। লস অ্যাঞ্জেলেস ছাড়িয়ে বিক্ষোভের আগুন ছড়িয়েছে নতুন নতুন এলাকায়। নিউ ইয়র্ক, আটলান্টা, শিকাগো সহ অন্তত 10 শহরে হয়েছে প্রতিবাদ আন্দোলন। বিক্ষোভ সহিংসতার সুযোগে লস অ্যাঞ্জেলেসে বেড়েছে অরাজকতা। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত লুটপাট ও ডাকাতির খবরে আতঙ্কিত শহরের বাসিন্দারা। পরিস্থিতি মোকাবেলায় মঙ্গলবার থেকে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। গেল শনিবার লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীদের আটকে শুরু হয় মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইসের তল্লাশি অভিযান। তবে সাধারণ নাগরিকদের হয়রানি ও ধরপাকড়ের অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠে শহরের বাসিন্দারা। শুরু হয় নজিরবিহীন বিক্ষোভ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ভারতের সাথে সংঘাতের পর প্রতিরক্ষা খাতে 20% বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, যদিও কমিয়ে আনা হবে 2025-26 অর্থবছরের মোট কেন্দ্রীয় ব্যয়। মোট বরাদ্দ অন্তত 7% কমিয়ে প্রায় 18 ট্রিলিয়ন রুপি নির্ধারণ করা হয়েছে। সামরিক খাতে বরাদ্দ 2.12 ট্রিলিয়ন থেকে বাড়িয়ে দাঁড়িয়েছে 2.55 ট্রিলিয়ন রুপিতে। গেল 3 দশকের মধ্যে ভারতের সাথে সবচেয়ে বড় সংঘাতের পর এমন সিদ্ধান্ত নিল পাকিস্তান। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।